আসসালামু আলাইকুম। কামরুন্নাহার ম্যাডাম বলছি, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং রেগুলার ক্লাসগুলো ফলো করে যাচ্ছ। যদি তোমাদের টেস্ট পরীক্ষা হয় তাহলে ঈদের পরে হবে, হ্যাঁ? ঈদের পরপরই তোমাদের আমরা টেস্ট পরীক্ষা নিয়ে নিব। আমরা সিদ্ধান্তের মধ্যে আছি। যদি সেটা সম্ভব হয় তোমাদের নোটিশ করে জানানো হবে। টেস্টের সিলেবাসগুলো তোমাদের আশা করি মনে আছে এবং পেজে দেওয়া আছে, সেখান থেকে গ্রুপেও দেওয়া আছে। সেখান থেকে তোমরা যদি কেউ ভুলে গিয়ে থাকো আবার একটু রিমাইন্ডার করে নিও, হ্যাঁ? যার যার মোবাইলে দেওয়া আছে সেখান থেকে আবার একটু দেখে নিও। আজকে টেস্টের সিলেবাসে আমাদের অধ্যায় 2 এটা আছে, ঠিক আছে? তোমরা দেখেছো কিনা আমি জানি না। অধ্যায় 2 আমাদের আছে, 2, 4, 6। আমাদের টেস্টের সিলেবাস হচ্ছে 2, 4, 6, 7, তারপরে হচ্ছে 9, 10, 11, 12, 13, 14। ঠিক আছে, এই 10টি অধ্যায় আমি তোমাদের দিয়েছি টেস্টের জন্য। এগুলো একটু ভালো করে দেখবে, হ্যাঁ? গত লেকচারে আমি অধ্যায় 2 থেকে তোমাদের দুটো ক্রিয়েটিভ কোশ্চেন দিয়েছিলাম। দুটো প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আজকে আমি আরেকটা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদি অধ্যায় 2 থেকে কিন্তু কোশ্চেন হয়ই, হ্যাঁ? এই ধরনের প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, এখানে দেখতে পাচ্ছ চিত্র এতে আমি একটা চিত্র এঁকেছি, চিত্র বিতে একটা চিত্র দিয়েছি। অবশ্যই হয়তো এতক্ষণে বুঝে গিয়েছো যে চিত্র এ হচ্ছে নিউক্লিয়াস এবং বি হচ্ছে কি, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনে আমি চলে যাই। অক্সিজম কি? কয়ে দিয়েছি আমি অক্সিজম কি, ক্ষয়ে দিয়েছি সেন্ট্রোজোম বলতে কি বোঝায়, গয়ে দিয়েছি চিত্র বিকে উদ্ভিদ কোষে স্বতন্ত্র অঙ্গাণু বলা হয় কেন, বর্ণনা করো। ঘয়ে দিয়েছি চিত্র এ বংশগত বৈশিষ্ট্য বহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যুক্তি সহকারে বিশ্লেষণ করো। এই হচ্ছে আমার ক্রিয়েটিভ। আচ্ছা, প্রথম প্রশ্নে যাই আমি। অক্সিজম কি? ঠিক আছে, অক্সিজম কি একটু মনে করে দেখো। মাইটোকন্ড্রিয়া এটা পড়েছিলে। মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে, হ্যাঁ, যে আঙ্গুলের মতো অভিক্ষেপগুলো ছিল সেগুলো ছিল ক্রিস্টি। সেই মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার যে বস্তু থাকে তাই হচ্ছে কি, অক্সিজেন। ঠিক আছে, ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু, একে আমরা বলছি অক্সিজেন, হ্যাঁ। মাইটোকন্ড্রিয়ায় যে আঙ্গুলের মতো অভিক্ষেপ ক্রিস্টি থাকে, এই যে এরকম যে ক্রিস্টিটা তোমার ছিল, এর গায়ে এই যে গোলাকার বস্তুগুলো তুমি দেখতে পেয়েছিলে, ঠিক আছে, এগুলারই নাম হচ্ছে কি, অক্সিজোম। অক্সিজোম, হ্যাঁ। এরপরে দেখো ক্ষয়ের প্রশ্ন, সেন্ট্রোজোম বলতে কি বোঝায়? সেন্ট্রোজোম, সেন্টিওল মনে আছে তোমাদের? দেখো, প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে যে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদেরকে সেন্টিওল বলে। এই সেন্টিওলের চারপাশে অবাঞ্ছিত গাঢ় তরলকে আমরা বলছি সেন্টোস্ফিয়ার। ঠিক আছে, সেন্টিওলের চারপাশে যে গাঢ় তরল তাকে বলে সেন্টোস্ফিয়ার। সেন্টোস্ফিয়ার সহ সেন্টিওলকে বলা হয় সেন্ট্রোজোম, হ্যাঁ। সেন্টিওলের চিত্রটা আশা করি মনে আছে। এই যে এরকম দুটো চিত্র ছিল, এই দুটো হচ্ছে এই তরলটাকে বলা হয় সেন্টোস্ফিয়ার, আর এই দুটো হচ্ছে সেন্টিওল, হ্যাঁ। এই দুটো হচ্ছে সেন্টিওল ছিল। তাহলে এটা সহ সেন্টোস্ফিয়ার সহ সেন্টিওলকে, পুরো জিনিসটাকে বলা হচ্ছে সেন্ট্রোসোম, হ্যাঁ। সেন্ট্রোসোম স্পিন্ডেল যন্ত্র ও বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে ভূমিকা রাখে। এছাড়া সেন্ট্রোসোমে বিদ্যমান সেন্টিওল কোষ বিভাজনের সময় কি করে, এস্টার রে উৎপাদন করে, এস্টার রে তৈরি করে। ঠিক আছে, এই জন্যই প্রাণী কোষ বিভাজিত হয় সেন্টিওল আছে বলে, আর উদ্ভিদ কোষ বিভাজিত হয় না, উদ্ভিদ কোষে কোনো সেন্টিওল নেই, হ্যাঁ। উদ্ভিদ কোষে সেন্টিওল নেই, কিন্তু উদ্ভিদ কোষে ভাজক টিস্যু আছে, এই জন্য উদ্ভিদ কোষ বিভাজিত হয়। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো গয়ের প্রশ্ন, চিত্র বি কে উদ্ভিদ কোষের স্বতন্ত্র অঙ্গাণু বলা হয় কেন? হ্যাঁ,
চিত্র বি কে উদ্ভিদ কোষের স্বতন্ত্র অঙ্গাণু বলা হয়। এখানে কিন্তু তোমাকে এই চিত্রটা আঁকতে হবে। এটা লেবেলটা মনে আছে নিশ্চয়ই, বাইরেরটা বহিঃস্তর, ভেতরেরটা অন্তঃস্তর। এই যে চাকতির মতো এঁকেছি, এগুলো হচ্ছে গ্রানাম চাকতি। তারপরে হচ্ছে দুই চাকতির মাঝখানে যে সংযোগ স্থল, এটা হচ্ছে ল্যামেলা। হ্যাঁ, তারপরে এই যে এরকম ফোঁটা ফোঁটা থাকে, একে বলা হয় ম্যাট্রিক্স। হ্যাঁ, ম্যাট্রিক্স থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে চিত্রটা আঁকবে, লেবেল করবে। হ্যাঁ, চিত্র বি কে উদ্ভিদ কোষের স্বতন্ত্র অঙ্গাণু বলা হয় কেন, ব্যাখ্যা করো। দেখো, উদ্দীপকের চিত্র বি হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টকে উদ্ভিদ কোষের স্বতন্ত্র অঙ্গাণু বলা হয়। কেন বলা হয়? দেখো, ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষের সবুজ বর্ণের প্লাস্টিড। তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টের বর্ণ হচ্ছে সবুজ। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্লোরোফিল। আর এই সবুজ বর্ণের ক্লোরোফিলের উপস্থিতির কারণেই উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ঠিক আছে, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি সূর্যালোককে কাজে লাগিয়ে কি তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এ কাজে ক্লোরোফিল মুখ্য ভূমিকা পালন করে। ক্লোরোফিল তথা ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে বিদ্যমান থাকায় উদ্ভিদ স্বতন্ত্রভাবে খাদ্য প্রস্তুত করে, আর সমগ্র জীবজগৎ এই উদ্ভিদের ওপর কি করে? নির্ভর করে। ঠিক আছে, আমরা জানি যে আমরা প্রাণী জগৎ খাদ্যের জন্য উদ্ভিদের ওপর কি নির্ভরশীল। প্রাণীতে ক্লোরোফিল তথা ক্লোরোপ্লাস্ট না থাকায় এরা খাদ্য উৎপন্ন করতে পারে না। আমরা কিন্তু খাদ্য তৈরি করতে পারি না। হ্যাঁ, আচ্ছা, অতএব ক্লোরোপ্লাস্টই একমাত্র অঙ্গ যা উদ্ভিদ প্রজাতিকে এককভাবে টিকিয়ে রাখতে কি সক্ষম। হ্যাঁ, এই জন্যই ক্লোরোপ্লাস্টকে উদ্ভিদ কোষে স্বতন্ত্র অঙ্গাণু বলা হয়। ঠিক আছে, প্রাণী কোষে আমাদের কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই, আমরা কিন্তু পারি না খাদ্য তৈরি করতে। হ্যাঁ, আমরা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। ঠিক আছে, আচ্ছা, আর চিত্রটা দিবে, সুন্দর করে আঁকবে। হ্যাঁ, এবার যাও ঘয়ের প্রশ্নে। চিত্র এ বংশগত বৈশিষ্ট্য বহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, বংশগত বৈশিষ্ট্য বহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তি সহকারে বিশ্লেষণ করো। দেখতেই পাচ্ছ নিউক্লিয়াসের ভেতরে, তোমরা জানো একটি নিউক্লিয়াসের 4টি অংশ। এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে ক্রোমোজোম, যেগুলো জালকের মতো কালো করে ডার্ক করে দিয়েছে, এটা হচ্ছে নিউক্লিওলাস। এবং নিউক্লিয়াসের ভেতরে জেলির ন্যায় অংশকে বলা হয় নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, দেখো, তাহলে এখানে আমি যদি বলি বংশগত বৈশিষ্ট্য বহনের ক্ষেত্রে, বংশগত বৈশিষ্ট্য বহন করে কে? ক্রোমোজোম। তুমি জানো, দেখো, উদ্দীপকের চিত্র এ হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস বংশগত বৈশিষ্ট্য বহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, নিচে তার যুক্তি সহকারে বিশ্লেষণ করা হলো। মাতা পিতা হতে তাদের বৈশিষ্ট্যসমূহ সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলছি? বংশগতি বলে। হ্যাঁ, যেসব বস্তুর মাধ্যমে মাতা পিতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে বাহিত হয় তাদেরকে একত্রে আমরা বলছি বংশগতি বস্তু। নিউক্লিয়াসের ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর অংশবিশেষ হলো জিন, যা সরাসরি পিতামাতা হতে বৈশিষ্ট্য তার কোথায় নিয়ে যায়? সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যায়। কাজেই নিউক্লিয়াসের ডিএনএতে অবস্থিত জিনই বংশগতি বস্তু হিসেবে কাজ করে। ঠিক আছে, জিন জীবের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন কি তোমার দেহের রং, আকার, স্বভাব, তারপরে হচ্ছে ইত্যাদি ধারণ করে। হ্যাঁ, যা মাতা পিতা থেকে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। কারণ এ ধরনের কার্যাবলী সাধারণত বংশগতির ধারক বাহক হিসাবে পরিচিত ক্রোমোজোমের মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, ক্রোমোজোমের মাধ্যমে হয়ে থাকে, যা কিনা কি নিউক্লিয়াসে বিদ্যমান থাকে। ক্লিয়ার? আচ্ছা, অতএব উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে নিউক্লিয়াস বংশগত বৈশিষ্ট্য বহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে এখানেও নিউক্লিয়াসের চিত্র দিবে, তারপরে সেইভাবে সুন্দর করে বর্ণনা করবে। হ্যাঁ, এখন দেখো আমরা কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করি। তাহলে এই অধ্যায় থেকে আমার
3টা প্রশ্ন তোমাদের দেওয়া হলো। গতদিন আমি দিয়েছি 2টো, আজকে হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন দিয়ে দিলাম। এই 3টা কোশ্চেন আগে ভালো করে পড়ো এই অধ্যায় থেকে, তারপরে হচ্ছে কিছু ছোট প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। হ্যাঁ, প্রথমেই দেখো 1 নাম্বারেই আমি দিচ্ছি লসিকা কি। লসিকা কি, এটা 1 নাম্বারের জন্য পড়বে। দেখো লসিকা কি, মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাই হচ্ছে লসিকা। ঠিক আছে, তাহলে কি, মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাই হচ্ছে লসিকা। এরপরে দেখো ফ্লুইড অফ লাইফ বলতে কি বোঝায়। ফ্লুইড অফ লাইফ, এখানে আমি লিখতে ভুলে গিয়েছি। আমি যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছিলাম এটা এসেছে রাজশাহী বোর্ড 17, লিখে রাখো, রাজশাহী বোর্ড 2017। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো ফ্লুইড অফ লাইফ বলতে কি বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে 2-এর জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, দেখো ফ্লুইড অফ লাইফ কি, আমরা জানি কে, পানি না। আচ্ছা, ফ্লুইড অফ লাইফ বলতে পানিকে বোঝানো হয়েছে, কারণ পানি ছাড়া জীবন কি বাঁচতে পারে না। পানির অপর নাম জীবন। কোষের প্রোটোপ্লাজমের প্রায় কত %? 90% পানি। প্রোটোপ্লাজম সজীব রাখতে পানির কোনো বিকল্প নেই। আবার কোষের বৃদ্ধি ও চলনে পানির ভূমিকা অপরিসীম। এজন্য পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। ঠিক আছে, পানির অপর নাম কি? পানির অপর নাম হচ্ছে ফ্লুইড অফ লাইফ। কারণ প্রোটোপ্লাজমের হচ্ছে কত ভাগ পানি? 90% পানি। প্রোটোপ্লাজমে শতকরা 90% পানি, এই জন্য একে বলা হয় ফ্লুইড অফ লাইফ। এরপরে পড়বে প্রকৃত কোষ কি। 3 নাম্বারে দাও, প্রকৃত কোষ কি। হ্যাঁ, এটা পড়বে 1-এর জন্য। দেখো প্রকৃত কোষ কি, যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান থাকে তারাই হলো প্রকৃত কোষ। আর আদি কোষ হচ্ছে যেসব কোষে প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস থাকে। এর অবলিক দিয়ে লিখে দাও আদি কোষ কি। ঠিক আছে, প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয় তাদের বলা হয় আদি কোষ। হ্যাঁ, আর প্রকৃত কোষের হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত। ঠিক আছে, তারপরে তুমি 2-এর জন্য দেখতে পারো কার্ডিয়াক পেশি ব্যাখ্যা করো। 4 নাম্বারে দাও, কার্ডিয়াক পেশি ব্যাখ্যা করো। হ্যাঁ, কার্ডিয়াক পেশি ব্যাখ্যা করো, এটা পড়বা 2-এর জন্য। কার্ডিয়াক পেশি ব্যাখ্যা করো। দেখো প্রকৃত কোষ কি আগেই বলেছি, কার্ডিয়াক পেশিটা হচ্ছে হৃদপেশি, তাই না? কার্ডিয়াক পেশি বা হৃদপেশি এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, অর্থাৎ এই পেশির টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, তাই না? এটা তোমার আমার ইচ্ছাধীন নয়। এই পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ অনৈচ্ছিক পেশির মতো। ঠিক আছে, এই পেশির গঠন কি ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। মানব ভ্রূণের একটি বিশেষ পর্যায় থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই কার্ডিয়াক পেশি আমাদের কি করে? সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্ত চলাচল প্রক্রিয়া সচল রাখে। এবং এই হৃদপেশি কি শাখান্বিত। হ্যাঁ, শাখান্বিত থাকে হৃদপেশি, এবং এই হৃদপেশির মাঝখানে থাকে ইন্টারক্যালাটেক ডিস্ক, যা অন্য কোনো ইসের মধ্যে, সেলের মধ্যে আমরা দেখতে পাই না। হ্যাঁ, আচ্ছা, এরপরে পড়বে টিস্যু কাকে বলে। 5 নাম্বারে দাও, টিস্যু কাকে বলে। টিস্যু কাকে বলে এটা পড়বে 1 নাম্বারের জন্য। হ্যাঁ, টিস্যু কাকে বলে? একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে
এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের আমরা কি বলি, টিস্যু বলি। ঠিক আছে, এরপরে লিখো মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয়। 6 নম্বরে দিয়ে দাও, মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয়। শক্তিঘর বলা হয়, পাওয়ার হাউস অফ সেল, তাই না? জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। এর জন্য কি প্রয়োজন, শক্তির প্রয়োজন। এর জন্য শক্তির প্রয়োজন। মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপাদনে সকল প্রকার এনজাইম, কোএনজাইম এগুলো উপস্থিত থাকে। ঠিক আছে, তাই শক্তি উৎপাদনে বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়ার অপর নাম কি, পাওয়ার হাউস অফ সেল। এরপরে যাও, প্লাজমা লেমা বলতে কি বোঝায়। 7 নম্বরে দাও, প্লাজমা লেমা বলতে কি বোঝায়। এটা পড়বে 2 এর জন্য, আগেরটাও 2 ছিল। হ্যাঁ, আচ্ছা, প্লাজমা লেমা বলতে কি বোঝায় এটা একটু খেয়াল করো। কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তর বিশিষ্ট, প্রোটোপ্লাজম কোনটা, কোষের ভেতরে সম্পূর্ণ সজীব অংশটা। হ্যাঁ, কোষ প্রাচীর বাদ দিয়ে কোষের ভেতরে সম্পূর্ণ সজীব অংশটাকেই বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা থাকে তাকেই আমরা কি বলছি, কোষ ঝিল্লি, বা ইংরেজিতে বলা হয় প্লাজমা লেমা। এটি প্রধানত কি দিয়ে তৈরি, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, প্লাজমা লেমা আমার কি দিয়ে তৈরি, লিপিড ও প্রোটিন। ঠিক আছে, লিপিড ও প্রোটিনকে একত্রে বলা হয় লিপোপ্রোটিন। ঠিক আছে, প্লাজমা লেমার ভাঁজকে আমরা বলছি মাইক্রোভিলাই। প্লাজমা লেমা একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল কি হয়, নিয়ন্ত্রণ করে এবং পার্শ্ববর্তী কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। হ্যাঁ, প্লাজমা লেমা বলতে কি বোঝায়। এরপরে দেখো, টিস্যু কি পড়িয়েছি, এদিকে আর লসিকা থেকেই হচ্ছে লসিকা তন্ত্র, এটা পারবে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা, জাইগোট কি। ঠিক আছে, জাইগোট কি এটা পড়বে 1 নম্বরের জন্য। দেখো জাইগোট কি, জাইগোট হচ্ছে শুক্রাণু সক্রিয়ভাবে ডিম্বাণুতে প্রবেশ করে এবং এদের নিউক্লিয়াস দুটি পরস্পর একীভূত হয়। হ্যাঁ, একীভূত হয়ে যে কোষটি উৎপন্ন হয় তাই হচ্ছে জাইগোট। ঠিক আছে, শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের পরে, হ্যাঁ, শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের পরে একীভূত হয়ে যে কোষটি উৎপন্ন হয় সেটাই হচ্ছে জাইগোট। এরপরে দেখো, কোষ প্রাচীরের পিঠ কাকে বলে। না, এটা দরকার নাই, প্রকৃত কোষ দিয়েছি আমি। ঠিক আছে, হৃৎপিণ্ড অন্যান্য পেশি থেকে আলাদা কেন, এটা পারবে। আচ্ছা, এরপরে লিখো ত্বকতন্ত্র বলতে কি বোঝায়। 9 নম্বরে দাও, ত্বকতন্ত্র। ত্বক তো জানো কোনটা। হ্যাঁ, ত্বকতন্ত্র বলতে কি বোঝো, এটা পড়বা 2 এর জন্য। হ্যাঁ, ত্বকতন্ত্রটা কি, দেখো দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে তাকে আমরা কি বলি, ত্বক বা চামড়া। হ্যাঁ, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত এই ত্বক, ঠিক আছে, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত মানে হচ্ছে লোমকূপ। হ্যাঁ, এই ত্বক দেহকে আচ্ছাদন করে, বাইরের আঘাত এবং জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। এছাড়া দেহের জলীয় অংশকে দেহের ভেতর কি করে, সংরক্ষণ করে। একেই বলা হচ্ছে কি, ত্বকতন্ত্র। একেই বলা হচ্ছে ত্বকতন্ত্র। এরপরে যাও, পরিবহন টিস্যু কি।
10 নম্বরে দাও পরিবহন টিস্যু কি। 2 নম্বরের জন্য এটা দাও পরিবহন টিস্যু কি 1 নম্বরের জন্য। হ্যাঁ, পরিবহন টিস্যু কি তোমাদের পড়িয়েছিলাম, জাইলেম এবং ফ্লোয়েমকে বলা হয় পরিবহন টিস্যু, তাই না? এটা আমরা জানি, জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে পরিবহন টিস্যু। উদ্ভিদ দেহে যে টিস্যু খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাই হচ্ছে পরিবহন টিস্যু। যেমন জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে তোমার পরিবহন টিস্যু। ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্তই থাক। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখো, আগামী লেকচারে আবার কথা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।